আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা প্রস্তুত কেন্দ্র নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব পুলিশ বিজিবি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। এবং জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনীর সুষ্ঠু ভোটে গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা, মব করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ছাত্র সংসদের নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র নির্বাচন ঘিরে। নিরাপত্তার শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনায় দুই সহকর্মীকে নিয়ে যুক্ত হচ্ছেন জুম্মান সাদিক জ্যাভলিন। আর মাত্র 12 ঘন্টা সময় আছে হাতে। এরপরেই এই যে দীর্ঘ অপেক্ষা 6 বছরের সেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীদের গতকাল রাত 11টায় শেষ হয়েছে প্রচারণার আনুষ্ঠানিকতা, এবং আজকের দিনটি কিন্তু অনলাইনে কিছুটা প্রচারণা চললেও অফলাইনে কাউকে আমরা দেখিনি সেই অর্থে, কেননা আচরণবিধি সকলেই প্রায় মেনেছে। আর আজকে আমার সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছেন আমারই দুই সহকর্মী, এবং তারা ডাকসু নির্বাচনের একেবারে তফসিল ঘোষণার আগ থেকে শুরু করে তারা এই পুরো ইভেন্টটি কাভার করেছে। আমি ব্যক্তিগতভাবেও কাভার করেছি। আমি এস এম জুম্মান সাদিক, এবং সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাকির আহমেদ, এবং আমার ডান পাশে আছেন মাসুদুর রহমান। আমি শুরুতেই যদি একটু শাকির ভাইয়ের কাছে জানতে চাই যে শাকির ভাই, এই যে ডাকসু নির্বাচন 6 বছর পরে হলো, সেই জায়গাতে একেবারে তফসিলের আগে থেকেও আপনি সম্ভবত রিপোর্টিং করেছিলেন যখন ডাকসু নিয়ে আন্দোলন হচ্ছিল, ডাকসু নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিচ্ছিলেন শিক্ষার্থীরা, সেই আন্দোলন থেকে শুরু করে আপনি আসলে এই যে আগামীকাল ভোট গ্রহণ, সার্বিক পরিস্থিতিতে যদি আপনি একটু বলেন যে এইবারের নির্বাচনটিকে আপনার কাছে 19-এর নির্বাচন আপনি কভার করেছেন, কি পার্থক্য মনে হলো আপনার কাছে এখনো পর্যন্ত? ধন্যবাদ জেভলিন। আপনি ঠিকই বলছিলেন যে আমরা কিন্তু শুরু থেকেই সেই ডাকসু নির্বাচন অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রধান দাবি ছিল গণ অভ্যুত্থানের পরে, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে আমরা সংবাদ যেরকম করেছি, পাশাপাশি যারা এখানে শিক্ষার্থী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা বারবারই শোনার চেষ্টা করছি, এবং প্রশাসনের কাছে সেগুলো নানাভাবে আমরা পৌঁছে দিয়েছি। প্রশাসন তাদের যে প্রায় 1 বছরের বেশি সময়ের যে পরিক্রমা প্রস্তুতি, সেটির ধারাবাহিকতা তারা আগামীকাল ভোটের আয়োজনটি করতে যাচ্ছে। যদি বলেন যে গত নির্বাচনগুলোর সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো এক্সেপশনই আছে। এবার কিন্তু প্রার্থীর সংখ্যা যদি বলি, যে প্রার্থীর সংখ্যা কিন্তু গত বছর বা গত নির্বাচন যেটি হয়েছে 2019 সালে, সেটির তুলনায় অনেক বেশি প্রার্থী কিন্তু অংশগ্রহণ করছেন, এবং সেটার মধ্যে একটি রেকর্ড সংখ্যক নারী প্রার্থীও কিন্তু অংশগ্রহণ করছেন। আবার অন্যদিকে আরও কিছু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে যুগান্তকারী কিছু পদক্ষেপ কিন্তু এই ডাকসু নির্বাচনে হয়েছে। যদি আমি সেটি বলতে যাই যে আসলে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ব্রেল পদ্ধতিতে ব্যালট ছাপানো হয়েছে। এটি শুধু ডাকসু ইলেকশন নয়, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসেই কিন্তু একটি নতুন জিনিস, এবং দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই যে উদ্যোগটি, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। এছাড়াও যদি আমি আরও কিছু এক্সেপশনের কথা বলতে চাই, প্রতিবারই কিন্তু আমরা সংঘাত সহিংসতা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেখতে পাই, কিন্তু এবার কিন্তু এই ধরনের কোনো ধরনের সংঘাত সহিংসতা জড়ায়নি যে ছাত্র সংগঠনগুলো, প্যানেলগুলো রয়েছে। হয়তো তারা অভিযোগ করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, আনুষ্ঠানিক অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়েছেন, কিন্তু তারা যে শিষ্টাচার, রাজনীতির যে বড় সৌন্দর্য যেটি বিউটি অফ পলিটিক্স, সেটি কিন্তু তারা বজায় রেখেছেন, এবং কথা বলার ক্ষেত্রে তারা একজন আরেকজনকে যেভাবে দায়ী করেছেন বা অভিযোগ দিয়েছেন, কিন্তু প্রচারণা মাঝখানে যখন তাদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, ঠিক তারা কিন্তু সেই রাজনৈতিক শিষ্টাচারটি দেখিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। এবং এর থেকে কিন্তু শিক্ষার্থীরাও একটি মেসেজ পেয়েছে যে আসলে যারাই নির্বাচিত হন, যেই নির্বাচিত হন, তারা আসলে ক্যাম্পাসের যে পরিবেশ, যেটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, একটি সুষ্ঠু পরিবেশ, সেটি তারা বজায় রাখতে আসলে সক্ষম হবেন, এমনটি কিন্তু প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও কিন্তু ধারণা করছেন। তো নানা দিক মিলিয়ে আসলে এবারে নির্বাচনটি একটি অন্যরকম নির্বাচন হতে যাচ্ছে, এবং এটিকে কেন্দ্র করে যদি আরেকটি এক্সেপশন বলি, যে ভোটটার তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু জাতীয়ভাবে অর্থাৎ নানা শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের প্রতিটি নাগরিকই কিন্তু এই নির্বাচনটি নিয়ে উন্মুখ হয়ে আছেন, এই নির্বাচনটির দিকে তাকিয়ে আছেন। তারা
জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটি বড় নির্বাচন, সেটিতে কিন্তু তারা অংশীজন না হলেও কিন্তু তারা সেটির আনন্দ বলেন, তাদের মধ্যে কিন্তু সেই উৎসবের আমেজ যেটি, সেটি কিন্তু শিক্ষার্থী ছাড়াও কিন্তু সাধারণ জনগণের মধ্যেও কিন্তু সেই ঢেউ কিন্তু লেগেছে যদি বলতে যাই। সাকিব ভাই যেটি বলছিলেন সেই সূত্র ধরেই যদি মাসুদ আপনার কাছে জানতে চাই যে সাকিব ভাই বলছিলেন যে এবারে যুগান্তকারী একটি অংশের ভিতর ব্রেইল পদ্ধতির কথা বলছিলেন, তবে এই যে নারী শিক্ষার্থীদের বা নারী প্রার্থী বিশেষ করে আমরা জানি যে এবারে প্রায় 48%-এরও বেশি কিন্তু নারী ভোটার, এবং তাদের প্রার্থিতা যদিও সেটি নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে যে আন্দোলনে এত নারী থাকলেও, নেতৃত্ব থাকলেও প্রার্থিতায় সে তুলনায় কম, তারপরেও যদি আমরা নাম্বার অফ দেখি তাহলে সেক্ষেত্রে প্রার্থী কিন্তু এবারে অনেকেই আছেন নারী। এই নারী প্রার্থীদের ব্যাপারে আপনার কাছে কি মনে হয়েছে? আসলে সেই স্টেরিওটাইপটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাঙার কোনো সম্ভাবনা আপনার কাছে মনে হয়েছে কিনা, দেখতে পেয়েছেন কিনা, যে নারী প্রার্থীদেরকেও আসলে একজন প্রার্থী হিসেবেই বিচার করার, নারী হিসেবে না করে? এটি তো একেবারেই স্পষ্ট যে গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেই গণ অভ্যুত্থানে যেই আইকনিক ছবিটি আমরা দেখি সেটি একটি নারীর, যেই ছবির মাধ্যমে পুরো জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে নারীদের এভাবে কেউ আঘাত করতে পারে। সেটি কিন্তু আসলে গণ অভ্যুত্থানের একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং সেখান থেকে পরবর্তীতে যেভাবে সারা বাংলাদেশ থেকে এসেছে সে কিন্তু একটা নারী ছিল, এবং সে যেহেতু আপনি ডাকসু নির্বাচনের কথা বলছেন, সেই নারীও কিন্তু এবার প্রার্থী হয়েছে, এবং সেই নারী যখন প্রার্থী হয়েছে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে সরে গিয়েছে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়নি, এবং তারও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী আছে। তার সাথেও আমি কিছুদিন আগে কথা বলেছিলাম, সে যেটি বলেছে যে তার বিভিন্ন জায়গায় যখন সে ভোট চেতে যাচ্ছে তার মধ্যেও একটি প্রতিযোগিতা যে পূর্ণ যে পরিবেশ, সেই পরিবেশ তিনি ফেস করছে। তিনি যেভাবে জনপ্রিয় হয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু তাকেও ফাইট করতে হচ্ছে। অর্থাৎ এবার নির্বাচনটি এই কারণে আলাদা যে এবার নারীরা শুধু না, আপনি নারীর কথা বলেছেন, নারীরা শুধু না, যারা পুরুষ প্রার্থী হয়েছে তারাও নারীদেরকে অনেক বড় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা মনে করছেন। বিশেষ করে ভিপি পদের যেই প্রার্থী যারা আছেন, যাদের কথা শুরু থেকে আলোচনায় এসেছে, 44-45 জন প্রার্থিতা করেছিল, তো এদের মধ্যে যেই কয়েকজন আলোচনায় এসেছে তার মধ্যে গুটি কয়েক নারী প্রার্থী এসেছে, যার মধ্যে উমামা ফাতেমা একজন। তার দিকে নিয়েও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য যে ছাত্র সংগঠন সমর্থিত যেসব প্যানেলের প্রার্থীরা আছে তারাও কিন্তু তাকে নিয়ে বলেছে সে অনেক বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে, এবং নারীদের হল বা ছেলেদের হল সব জায়গায় কিন্তু তাকে নিয়ে একটা আলোচনা আমরা শুনেছি শুরু থেকে। এরকম তনির কথা বললাম, উমার কথা বললাম, এরকম আরও অনেক প্রার্থী রয়েছে। যেমন আরেকটি প্রার্থী আলোচনায় এসেছিল কিছুদিন আগে, যিনি রিট করেছিলেন আদালতে, তিনিও কিন্তু আসলে একটা বিষয়কে সামনে এনেই রিট করেছেন। তিনি বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন যে স্বাধীনতা বিরোধীরা এখানে থাকবে কিনা, সেই বিষয়ে তিনি রিট করেছিলেন। পরবর্তীতে একটা ধোঁয়াশা তৈরি হলেও তাকে আবার আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাকে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাকে হেনস্থা করার একটা চেষ্টা করেছে। তারপরে আমরা দেখলাম যে নারীদের প্রতি কেউ আঘাত হানলে শিক্ষার্থীরা যে সকল স্টেক হোল্ডাররা যে সামনে এগিয়ে আসে এবং তার পক্ষে দাঁড়ায়, এবং সেই আন্দোলনে আমরা দেখেছি প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে এবং সেই প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছে, এবং পরবর্তীতে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি তদন্ত কমিটি এখনও তদন্ত করছে, হয়তোবা সামনে আরও বড় ব্যবস্থা হতে পারত। এই যে নারী প্রার্থী যারা আছে তাদের শিক্ষার্থীরা যেভাবে গ্রহণ করার বিষয়টা আছে, এবং এটা আসলে প্রার্থীরাই যেহেতু দাঁড়িয়েছে, শিক্ষার্থীরাই আসলে সামনে চিন্তা করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নারীরা সবসময় ভূমিকা রেখেছে, তো যেই প্রার্থীরাই নারীরা দাঁড়িয়েছে, এই তো শুরু হলো। আগে তো আমরা আরও কম সংখ্যক দেখেছি, যেহেতু নতুন বাংলাদেশ, নতুনভাবে ডাকসু নির্বাচন এবং নতুন প্রেক্ষিতে ডাকসু নির্বাচন, এই প্রেক্ষিতে যেহেতু নারীর সংখ্যা বেড়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা জয়ী হলে তারা অবশ্যই নিশ্চয়ই সামনে নারীদের আরও এগিয়ে আনার জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন। সেরকম হয়তো আমরা দেখার অপেক্ষায় আছি। আসলে মাসুদ যেটি বলছিল আসলে নারী প্রার্থিতার কথা, প্লাস এই যে সারা দেশের কথাই ইনফ্যাক্ট উঠে এসেছে, প্রশাসনের বিষয়টা যদি আমরা একটু সাকিব আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা এইবারে দেখেছি সম্ভবত আপনি যেটি বললেন যে অভিযোগ দায়ের করেছে প্রার্থীরা, কোনো ধরনের সহিংসতায় জড়ায়নি, সেই জায়গাটা থেকে প্রশাসন এই অভিযোগগুলো যারা তারা তো পেয়েছে, তাদের এটি পর্যালোচনা করবার কথা আমরা শুনেছি, বা প্রতিদিনের ব্রিফিং কিন্তু আমরা শুনেছি যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এগুলো নিয়ে কাজ করছে, কিন্তু বাস্তবতা কি আসলে ভিন্ন কথা বলে কিনা, বা কতগুলো অভিযোগের আসলে সত্যি সত্যিই কোনো তারা নিষ্পত্তি করতে পেরেছে, আপনার কাছে কি মনে হয়েছে? জেবলেন, আপনি দেখুন প্রথম দিকে কিন্তু অভিযোগগুলো মনিটরিং করার জন্য, অর্থাৎ কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সে বিষয়টি মনিটর করার জন্য কোনো ধরনের ব্যবস্থা ছিল না। পরবর্তীতে আসলে টাস্ক ফোর্সের কাছে যে অভিযোগগুলো গিয়েছে, কতগুলো অভিযোগ যাওয়ার পর কিন্তু এই টাস্ক ফোর্সটি গঠিত হয়েছে, এবং পরবর্তীতে শিক্ষার্থী পাশাপাশি প্রার্থী যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন
তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইভেন অনেকের যে ভোটার নাম্বার আছে বা তার যে প্রার্থিতা আছে, তার যে ভোটার আছে, সেটিও বাতিল হবে, এই ধরনের আসলে কথা বলে বা এই ধরনের চিঠি পাঠিয়েও কিন্তু তাকে সতর্ক করা হয়েছে। তবে সবচেয়ে আশার বিষয় যেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থী হন, ভোটার হন, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী। সেই ক্ষেত্রে কিন্তু তারা যদিও এখনও ঠিক পরিণত বয়সে যাননি, তারপরেও কিন্তু তারা কিন্তু পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। তারা আইন, আচরণবিধি, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নীতিমালা, সেগুলোর প্রতি কিন্তু তারা শ্রদ্ধা দেখিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো ছিল সেগুলো থেকে তারা দ্রুত সরে আসার যে চেষ্টা, সেটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখেছি। হয়তো সবাই ঠিকঠাক আচরণবিধি মানতে পারেননি, কিন্তু অভিযোগ হওয়ার পর, প্রশাসন থেকে সতর্ক করার পর তাদের যে সচেতন হওয়া এবং তাদের যে ভুলটা থেকে সরে আসার যে উদ্যোগটা, মানে সংশোধনের জায়গাটা আপনি দেখেছেন, এটি আপনি বলছেন ইতিবাচক হিসেবে। একই কথা যদি আমি আপনার কাছে জানতে চাই মাসুদ, সেটি হচ্ছে যে এই যে আচরণবিধি তো এখন শেষ নয়, তবে প্রচারণার আচরণবিধি শেষ, কালকে ভোট গ্রহণ। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয়েছে যে ভোটের এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি আপনার কাছে মাসুদ কি মনে হয়েছে? আপনি আজকে ডিএমপি কমিশন সংবাদ সম্মেলন করেছে, এর আগে কিন্তু আমরা আসলে জানিনি যে কতদিন ধরে আসলে নিরাপত্তা প্ল্যান তারা করছে। ডিএমপি কমিশন আজকে যেটি জানালেন যে তারা 1 সপ্তাহ এবং কি 15 দিন আগে থেকেই তারা এটা মনিটরিং করছিল এবং 1 সপ্তাহ ধরে তারা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত বসেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটি হলে তারা তথ্য সংগ্রহ করেছে। তারা দেখেছে যে তারা নিরাপত্তা যে শঙ্কা, সেটি তারা অ্যানালাইসিস করেছে এবং করার পরে তাদের যেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত তেমন কোনো শঙ্কা নেই। তবে ডাকসু নির্বাচন অনেকদিন পরে হলো এবং একটি নতুন প্রেক্ষাপটে হলো। এই জায়গায় এসে এরকম একটি নির্বাচন হতে যাওয়া, যেখানে একটা ঘটনা ঘটেনি, যেখানে মনে হয়েছে যে কোনো ধরনের পরিবেশ বিঘ্নিত হতে পারে, এরকম একটা নির্বাচন এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমি যতগুলো নির্বাচন কভার করেছি 10-15 বছর ধরে, কোথাও এরকম দেখিনি যে একটা নির্বাচনে কোথাও কোনো প্রার্থীর সাথে, কোনো প্রার্থীর সমর্থকের সাথে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের হাতাহাতি ছাড়া একেবারে সুষ্ঠুভাবে এরকমভাবে ভোটের আগ মুহূর্ত পর্যন্ত এসে আমরা কথা বলছি। ভোটের পরিবেশ হয়তো বা কালকে বলা যাবে, কিন্তু এর আগ পর্যন্ত এরকম সুষ্ঠুভাবে কোথাও হয়েছে বলে কেউ এখন পর্যন্ত সেটা বলতে পারবে না। সেক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা যারা প্রশাসন আছে, প্রশাসনকে সকল প্রার্থী গালি দিলেও এই জায়গাটিতে কিন্তু তাদেরকে ক্রেডিট দিতেই হবে যে তারা তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করেছে এবং যারা প্রার্থী আছে এবং শিক্ষার্থী আছে তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, যে কারণেই কিন্তু আজকে এরকম একটি পরিবেশ এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে একেবারেই তারা চুলচেরা বিশ্লেষণ করেছে। 8টি প্রবেশপথে তারা চেকপোস্ট বসিয়েছে, তাদের সাদা পোশাকে তাদের কর্মীরা আছে, এছাড়াও গোয়েন্দা পুলিশ আছে, এছাড়া র্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সোয়াট থাকবে, বোম ডিসপোজাল ইউনিট থাকবে। তো নানাভাবেই তারা আসলে এটাকে সিকিউর করে রেখেছে। তবে যে কোনো বিশৃঙ্খলা তো যে কোনো সময় ঘটতে পারে, সেই আশঙ্কা আমরা না করে আমরা চাই যে এতদিন ধরে তফসিল ঘোষণার পরে যেহেতু সুষ্ঠুভাবে কোনো একটি সিঙ্গেল ঘটনা না ঘটে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় আছে, আমরাও আশা করব শিক্ষার্থীরা, প্রার্থীরা সেই পরিবেশ বজায় রেখেই আগামীকাল ভোট দিবে। অবশ্যই সেই যেই সৌন্দর্য এখনো পর্যন্ত ডাকসুতে এই শিক্ষার্থীরা দেখিয়েছেন, প্রার্থীরা দেখিয়েছেন, সমর্থকরা দেখিয়েছেন এবং সোফার প্রশাসনও যেটি দেখিয়েছেন, সেটি নিয়ে আসলে একটি সুন্দর রাজনৈতিক যেই বাস্তবতা, সেটি হয়তো বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শুরু হয়ে পরবর্তীতে আমরা জাতীয় পর্যায়েও সেই ধরনের রাজনীতির পরিবর্তন দেখব, এমনটা আশা আমাদের সকলেরই। ধন্যবাদ মাসুদ, ধন্যবাদ শাকির। দর্শকদের বলতে চাই আমরা টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি, তবে আমাদের এই আলোচনা কিন্তু আপনারা আমাদের ডিজিটাল মাধ্যমে দেখতে পাবেন। ধন্যবাদ। ডাকসু নির্বাচনী আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল একই সময়ে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে থাকছে আলোচনা। অন্য প্রসঙ্গ, গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা। বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেতৃত্ব বাছছে দীর্ঘ 8 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা।
প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল 3টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার 5 উপজেলা এবং 3 পৌরসভার 808 জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান আলী, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়ীতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার কার্যালয়, তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র। তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন। যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন, আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়ীতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুরাইনে চিরনিদ্রায় শায়িত গবেষক ও লেখক বদরুদ্দিন ওমর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন।
সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে জানান শেষ শ্রদ্ধা। রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, 94 বছরের বর্ণাঢ্য জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়ের পক্ষে শিরদাঁড়া সোজা করে লড়ে যাওয়া একজন যোদ্ধা বদরুদ্দিন ওমর। তাই তো বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছিলেন নির্দ্বিধায়। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান বদরুদ্দিন ওমর। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। দুপুরে মাজার পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন অতিরিক্ত ডিআইজি খলিলুর রহমান। বলেন, এ ঘটনায় গণগ্রেফতার করা হবে না, কেবল জড়িতদেরই আইনের আওতায় আনা হবে। এদিকে মাজার থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় রোববার রাতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা 11। শুক্রবার জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলার মাজারে হামলা করা হয়। জনপদে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ। জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। সুষ্ঠু ভোটে গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা। মব করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।